powered by কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের নিয়মিত কৃষি বিষয়ক যেই প্রোগ্রাম ফার্মার্স নেটওয়ার্ক, এটাকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্মার্স নেটওয়ার্ক মূলত ফার্মারের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে তারা কিভাবে উৎপাদন থেকে শুরু করে এটা হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে বিক্রি করতে পারে এবং এই ফার্মারের সাথে এই বিভিন্ন স্টেক হোল্ডারের কানেকশন করিয়ে দেওয়াই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। শুধু দর্শক শ্রোতা, আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যেই কৃষকদের যে অভিঘাতগুলো রয়েছে, এইগুলা কৃষকরা কিভাবে মোকাবেলা করতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের সাথে রয়েছেন প্রফেসর নোমান ফারুক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। স্যার, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি তো নিশ্চয়ই জানেন জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বিভিন্নভাবে শুনেছি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ বিভিন্নভাবে ঝুঁকিতে থাকবে। এই কথাগুলো কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসছি। তো আপনি কি মনে করেন যে আমাদের আসলে বাংলাদেশের যে উপকূল রয়েছে, এই উপকূল এবং আমাদের হাওর বা বিভিন্ন যেই জায়গা রয়েছে, এই জায়গায় আসলে জলবায়ুর কোনো ঝুঁকি আদৌ আছে কি না? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। একটি সময় উপযোগী বিষয় আপনি অবতারণা করেছেন। দেখেন, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত মোকাবেলা, এগুলো কোনো পূর্বাভাস না, এটা বরং এখন একটি নির্মম বাস্তবতা এবং এর বিষয়গুলো প্রকটভাবে দৃশ্যমান। বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি বদ্বীপ, সমুদ্র উপকূলবর্তী একটি দেশ, ক্ষুদ্র দেশ। এবং এখানে যদি আমরা দেখি জলবায়ু পরিবর্তনের এখানে দুটো বিষয় রয়েছে। একটি বিষয় হলো, যেমন আমরা দেখি আমাদের এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, দক্ষিণাঞ্চলের লবণাক্ততা, আবার উত্তরাঞ্চলের খরা, আবার আমরা দেখি যে হাওড় অঞ্চলের ফ্ল্যাশ ফ্লাড, মানে হঠাৎ করে পানি চলে আসা, বন্যা চলে আসা, আবার কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু প্রকটভাবে দৃশ্যমান। শীতের সময় শীত নেই, বৃষ্টির সময় বৃষ্টি নেই, বর্ষাকালে বৃষ্টি নেই, শীতকালে শীত নেই। এই যে বিষয়গুলো, ওইটার সাথে সাথে কিন্তু আরও একটি বিষয় রয়েছে, যেটিকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। আমরা দেখি যে সময়ে অসময়ে বাংলাদেশে কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, আইলা, সিডর, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি। এই দুটো বিষয়ই কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। জি জি, আমাদের আসলে আগের যে 6 ঋতুর দেশ ছিল, আসলে কিন্তু আমাদের এখন ওইটা কিন্তু 6 ঋতুতে নাই। আপনি তো দেখেছেন, আপনি মাত্রই বললেন যে যখন তখন খরা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আপনার কি আসলে মনে হয় যে এই যে 6 ঋতুতে যে আমাদের এই সময় যেই ফসলগুলো হতো, কৃষকের আসলে কি এই ফসলগুলো হচ্ছে না, নাকি কোনোভাবে কৃষক খাপ খাইয়ে নিয়েছে, বা কেমন করা উচিত আর কি? এই পরামর্শগুলো যদি কৃষককে দিতেন, হয়তো বা কৃষক আগের মতোই করছে, করার ফলে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা তার কি করা উচিত ছিল, এই বিষয়গুলো যদি আপনি একটু বলেন। হ্যাঁ, আসলে আমি যে কথাটি বলছিলাম যে বিশ্বের 10টি দেশ যারা জলবায়ুর পরিবর্তনের অভিঘাতে জর্জরিত, তার মধ্যে একটি দেশ বাংলাদেশ। এবং এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে প্রান্তিক মানুষরা। মানে আমাদের কৃষক হলো সবচেয়ে প্রান্তিক। আমাদের কৃষি হলো আমাদের জীবন জীবিকার অনুষঙ্গ, এবং এই কৃষি এবং কৃষক তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী জলবায়ু পরিবর্তনের। এবং এটি এমন একটি বিষয়, এর সাথে খাপ খাওয়ানো ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নাই। আপনি প্রাকৃতিক প্রতিকূলতার সাথে যুদ্ধ করার সুযোগ নেই, অথবা প্রাকৃতিক প্রতিকূলতাকে আপনি কীভাবে মোকাবেলা করবেন, সুযোগ নেই। বন্যা, ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এর সাথে আপনাকে খাপ খাওয়াইতে হবে। এবং এই খাপ খাওয়ানোতে কিন্তু আমরা এখন ধীরে ধীরে সক্ষম হয়ে উঠছি। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি। দেখেন, এই যে বরেন্দ্র অঞ্চল, নওগাঁর সাপাহার, পোরশা, ওখানে পানির লেয়ারটা নামতে নামতে এমন জায়গায় চলে গেছে, সেখানে আর পানির নিচ থেকে আমাদের পানি নিয়ে সেখানে ধান চাষ সুযোগ ছিল না। তখন তারা কিভাবে খাপ খাওয়াইলো? সেখানে তারা আম বাগান করা শুরু করলো, এবং বাণিজ্যিকভাবে আম বাগান, সেটি চাঁপাইনবাবগঞ্জকেও ছেড়ে গিয়েছে উৎপাদনের দিক থেকে। এখন নওগাঁ, সাপাহার এবং পোরশাতে, কিন্তু তারপরেও কিন্তু এখনও কিন্তু সংকট রয়েছে, কারণ পানির লেয়ারটা এখনও নিচে নেমে যাচ্ছে। জি জি জি, আপনি যেটা বলছিলেন যে এই যে আম বাগান বা অন্য অন্য ধরনের ফসল করছে, কিন্তু আমাদের আসলে আমাদের বাংলাদেশের যেই মানে কৃষকের যেই ধারণা, আমরা এখনো যদি আমরা উপকূল বলি, আবার যদি উত্তর অঞ্চল বলি, এই জায়গায় দেখি প্রচুর পরিমাণ ধান করছে মানুষ, বা উত্তর অঞ্চলের দিকে আলু করছে। এইটা থেকে কি বের হয়ে আসার কি কোনো সুযোগ নাই, বা মানে এইটাইতেই তারা আছে, বা এইটাতে কি কোনো তারতম্য হয়েছে কিনা সময়ের? বা আসলে কৃষক কোন ফসলটা করবে, এটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটি হলো সে কোনটাতে লাভবান হবে, কোন ফসলটাতে সে লাভবান হবে, সে ফসলটার দিকে সে ঝুঁকবে।
আমরা এটাকে বলি বাণিজ্যিক কৃষি। বাণিজ্যিক কৃষির ধর্মটা এটা। আরেকটি হলো যে লাক্সই, কোন ফসলটা সেখানে হবে সেটা। আপনি দেখেন এখন ঢাকা শহরে আপনি সারা বছর তরমুজ পান। এই তরমুজটা কোত্থেকে আসে? এটা হলো আপনি ম্যাক্সিমাম আসে ঘেরের আশেপাশে, এই যে উঁচু জায়গাটা থাকে সেখানে অফ সিজন তরমুজ চাষ হচ্ছে, এবং এটা কিন্তু একটা হাই ভ্যালু ক্রপ। এবং ওই লবণাক্ত এলাকায় দেখা গেছে এই তরমুজটা মিষ্টতা আরও বেশি হয়, আরও ভালো হয়। অনেক সময় লায়াবিলিটিস কিন্তু অপরচুনিটিস হয়, অনেক সময় একটা সমস্যা কিন্তু আরও 10টা সম্ভাবনারও কিন্তু জন্ম দেয়। জি, আপনি তরমুজের কথা বলছিলেন, তো আমরা আসলে উপকূলের যে এই পটুয়াখালী, বরগুনা বা হচ্ছে যদি পটুয়াখালীর একেবারে স্পেসিফিক বলি এটাকে রাঙাবালি বা এই জায়গায় কিন্তু আমরা অনেক তরমুজের কথা শুনেছি, কিন্তু এটা কিন্তু একটা সময় এসে কিন্তু সে আবার বর্ষার কারণে তরমুজের দাম কমে যাচ্ছে, বা এটাও কি জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে? হ্যাঁ, ওখানে তো আসলে এই উপকূলীয় এলাকায় নানা রকমের সমস্যা রয়েছে। কোথাও রয়েছে জলাবদ্ধতা, কোথাও রয়েছে লবণাক্ততা। সেই লবণাক্ততার মাত্রাও আবার বিভিন্ন রকম, কোথাও মৃদু লবণাক্ততা, কখনো বেশি আরও বেশি। যেমন আমরা দেখি এক ফসলি জমি, সে রোপা আমন করে, এরপরে আর জমিতে জো আসে না, আরেকটা ফসল সে করতে পারে না। কিন্তু সেখানে এখন সরকার প্রযুক্তি দিয়েছে রোপা আমনের সাথে রিলে ক্রপ হিসেবে সরিষা, মানে ধান কাটার আগেই সরিষা বুনে দিবে, তাহলে 2টা ফসল করা যাচ্ছে। আবার এভাবে দেখা গেছে যে সূর্যমুখী ওখানে চাষ হচ্ছে, সূর্যমুখী লবণাক্ততা সহনশীল জাত সেখানে করতেছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি। এবং এমনও আমি দেখে এসেছি মিনি পুকুর, ছোট একটা জায়গাকে গর্ত করে রেখে দেয় এবং সেখানে পানি এসে জমা হয়। সেই পানি দিয়ে যেই ফসলগুলোতে পানি কম লাগে, যেমন ভুট্টা, যেমন সূর্যমুখী, সেগুলো আশেপাশে চাষ হচ্ছে। এই যে অ্যাডাপ্টেশন, মানে আমি এই অ্যাডাপ্টেশনে যাচ্ছি। যেমন আপনি ভুট্টা লাগাবেন, ওই লাগানো যায় না যে অবস্থা না আসার কারণে, তখন তারা ডিবলার দিয়ে ভুট্টা লাগায়। তো এই যে অভিযোজনের বিষয়টি, সেটি কিন্তু খুবই, আমার কাছে খুবই মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। জি জি, আপনি আসলে ভালোভাবে বলছিলেন যে অভিযোজনের কথা, আপনি লবণাক্ততার জন্য লবণাক্ত সহিষ্ণু ফসলের জাতের কথা ধানের বলছেন। জাত। জি, ধানের জাত। তো এরকম কি আপনি চাষিদের উদ্দেশ্যে কোনো জাতের কথা বলবেন যেটা লবণ সহিষ্ণু, যেই জাতগুলো ভালো হতে পারে? আপনি সূর্যমুখীর কথা বলছিলেন, কিন্তু এই যে ধান বা এইগুলা কি আসলে কৃষক কি সবাই করছে, নাকি বা আমরা ওইভাবে প্রচার করতে পারছি না, বা এই জাতের সহজলভ্যতা নাই, মানে এটা নিয়ে কি আসলে আপনি যদি না, এখন কৃষকরা সচেতন হচ্ছে। কৃষি একটি লাভজনক এন্টারপ্রাইজ এবং মানুষকে তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে, কৃষকরা এখন সচেতন। এবং বাংলাদেশ সরকারেরও একটি প্রকল্প রয়েছে উপকূলীয় এলাকায়, ক্লাইমেট স্মার্ট প্রকল্প, এবং তারাও সেখানে অনেকগুলো প্রযুক্তি দিচ্ছে। যেমন বাড়িগম 33, এটা হলো উচ্চ তাপমাত্রায় সে টিকে থাকতে পারে। আপনি জানেন আমাদের শীতের তীব্রতা কমে গেছে, এখন উষ্ণতা বাড়ছে, এটাও জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাহলে ওইটার সাথে লাক্সই জাত হলো বাড়িগম 33, সেটি ওখানে চাষাবাদ হচ্ছে। অথবা আপনি ধরেন বৃধান 47, বৃধান 98, এগুলো যেমন লবণাক্ত সহ্য করতে পারে, সেখানে চাষাবাদ হচ্ছে। সূর্যমুখীর কথা আমরা বলেছি। অথবা আপনি যদি ফলের কথা বলেন, সেখানে আতা ফল খুব চমৎকার হয় লবণাক্ত এলাকায়, অন্যান্য ফল কিন্তু এতটা ভালো হয় না। আবার সজনা গাছটা খুব ভালো হয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন এলাকায় কোন ফসল, কোন জাত, কোন গাছ, কোন সময় কিভাবে চাষাবাদ করা যায়। এই প্রযুক্তিগুলো যদি আমরা কৃষকদেরকে মাঝে দিতে পারি, তাহলে কিন্তু আপনি ওখানে ফসল ফলাতে পারবেন। জি জি জি, আপনি আসলে সঠিক বলছেন। আরেকটা জিনিস আসলে আমরা যেটা যদি একটু জানতে চাই, যে এই যে কৃষকের কাছে হয়তো বা সরকারের কথা বলছেন, তারা যাচ্ছে, তারপরেও কি আসলে কৃষক কি সকল প্রযুক্তিগুলো কি নিতে পারছে কিনা, বা তার নিতে না পারার আসলে এই বাধাটা কি আসলে? যে আমরা দেখছি এক ফসলি জমি হচ্ছে, কিন্তু এটাকে বারবার ব্যবহার করা শিখছে না, মানে এই জায়গায় আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, এই জায়গায় বিষয়টা হলো নতুন প্রযুক্তি কৃষকদেরকে জনপ্রিয় করার জন্য প্রথমে কি হয়, প্রদর্শনী দিতে হয়। কৃষক কি দেখে শিখতে চায়, সে শুনে শিখতে চায় না। সে যখন দেখে পাশের জমির কৃষক কত চমৎকার ফসল হয়েছে, পরের বার কিন্তু আপনি তাকে বলতে হবে না, সে এমনিই করবে। ধরেন ওই এলাকায় কিছু জমি আছে জলাবদ্ধ, পানিতে জলাবদ্ধ থাকে, তো ওনাদেরকে প্রযুক্তি দেওয়া হলো যে আপনি আইলের জায়গাটা, মাটিটা একটু উঁচু করেন, উঁচু করে ওখানে আপনি শিম লাগাই দেন, এবং এই পানির উপরে আপনি জাংলা করে দিয়ে দেন। তাহলে এই যে সর্জন পদ্ধতি, সেটা জনপ্রিয় পদ্ধতি এখন। আপনি এরপরে ধরেন মিনি পুকুরের কথা আমরা বলেছি, ধরেন কি হয়, পানিটা বাষ্পীভূত যখন হয়ে যায়, নিচের লবণটা উপরে চলে আসে, তখন ফসল ফলানো কষ্ট হয়ে যায়। ওখানে যদি মালচিং পেপার দিয়ে আপনি শাকসবজি করেন, তখন আর ওই পানিটা বাষ্পীভূত হয় না, লবণটা উপরে উঠতে পারে না, তখন কিন্তু আবার ফসল ফলানো যায়। এই যে বিষয়গুলো যদি ওদেরকে ধরায় দেওয়া যায়, তখন কিন্তু তারা সহজে এখানে এই বিষয়গুলো শিখতে পারে, এবং সামগ্রিকভাবে কিন্তু ওই কৃষকের জীবন জীবিকার উন্নয়ন ঘটে, এবং দেশের ফসলের ফলনও কিন্তু বাড়ে। এবং আমরা
বরিশাল অঞ্চলে আমরা দেখেছি যে সেখানে কিছু কিছু জায়গা অথবা দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় সব 6 মাস 7 মাস 8 মাস পানিতে জলাবদ্ধ থাকে। সেখানে আপনি জানেন ভাসমান চাষাবাদ পদ্ধতি আজকে সারা বিশ্বে কিন্তু প্রশংসিত। এটা আমাদের যুগ যুগ ধরে আমাদের দেশে হয়ে আসছে। কচুরিপানা দিয়ে বেড করে ওই ধাপ পদ্ধতিতে সেখানে তারা সবজির চারা করতেছে, সেখান থেকে বিক্রি করতেছে, নিরাপদ ফসল উৎপাদন করতেছে। তো এই যে লাক্সই প্রযুক্তিগুলো যেগুলো আজকে বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের দেশের নিজেদের উদ্ভাবিত। জি জি জি, আপনি আসলে চমৎকার করে বলছেন আসলে যেই সর্জন পদ্ধতি বা এই পদ্ধতিগুলো তো আসলে মানে কৃষক কি আমাদের মনে হয় যে কৃষক হচ্ছে চিন্তা করে যে আমি আমার ফসলটা যাতে যদি অন্তত ধানটা হয় এই ধানটা থেকে আমি একটা ফসল পাবো, কিন্তু এই যে তার মাঝখানে এই যে মানে রবি খরিফ এটার মাঝখানের যে সময়গুলো, এই সময়গুলো কি কৃষক অন্য কোনো ধরনের চাষাবাদ এটার সাথে আনতে পারে কিনা? আমরা এগুলোর অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিতে পারি। ধরেন আগে যিনি আম বাগান করতেন শুধু আম বাগানই করতেন, আজকে ওনারা কিন্তু আম বাগানের ভিতরে বস্তায় আদা চাষ করেন। আগে ছিল একটা ফসল, এখন হয়ে গেল দুটা ফসল। আমরা দেখেছি অনেক জায়গায় পেঁপের সাথে হলুদ করে আদা করে। আমরা মধুপুরে ওখানেও গিয়ে দেখেছি যে আনারসের ভিতরে আবার পেঁপে গাছ করেছে। কেউ কিন্তু এখন আর একটি ফসলে নাই, বরং দুটো অথবা তিনটা ফসল। মূল ফসল ওনার আনারস, কিন্তু মাঝে মাঝে আবার পেঁপে গাছ, আবার বাউন্ডারিতে হলো কলা গাছ চারপাশে। সবাই এখন চাচ্ছে যে তার জমির সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য। এবং বস্তায় আদা চাষ যে প্রযুক্তি, এটা কিন্তু একটা ভালো প্রযুক্তি। আপনি যে জায়গাটাতে অন্য কোনো ফসল হয় না সেখানে কিন্তু আপনি অনায়াসে একটা দামি ফসল করে ফেলতে পারেন। তো আমরা দেখতেছি কৃষকের মধ্যে এই প্রবণতাটা বেড়েছে যে সে আগে এক ফসলে ছিল, এখন এক থেকে একাধিক ফসল, রিলে ফসল, সাথী ফসল, একসাথে দুইটা ফসল চাষাবাদ করা। আগে শুধু আখ করতো, এখন আখের সাথে সবজি করে। একই রকম আমরা দেখছি আগে ভুট্টা করতো, ভুট্টার সাথে এখন সে ভুট্টা গাছ বড় হতে হতে মাঝখানে একটা সবজি, সে পাতা জাতীয় সবজি পালং শাক অথবা লাল শাক তুলে নিয়ে আসতেছে, সে লাভবান হচ্ছে। জি জি, আসলে যেটা বলছিলেন যে আসলে এই আদা চাষ বা এই চাষগুলো যদি আমরা বাড়ির যারা গৃহিণী রয়েছে তাদেরকে যদি বুঝিয়ে দিতে পারি তাহলে নিশ্চয়ই তারা তার বাড়ির আঙিনার যে জায়গাটা আছে এই জায়গাটাকে কাজে লাগাতে পারবে নিশ্চয়ই। এবং আমরা সবাই বিশ্বাস করি যে তারা আসলে অনেক লাভবান হবে। আমাদের কাছে মনে হয় কি তারাই তথ্যটা সঠিকভাবে পাচ্ছে না, বা হচ্ছে ওই পর্যাপ্ত পরিমাণ ডেমো বা তাদের কাছে পৌঁছানো হচ্ছে না। কোনটার কারণে আসলে এই লাভবানগুলো আসলে হতে পারছে না বলে আপনার মনে হয়? নতুন যে কোনো প্রযুক্তি সম্প্রসারণে একটা সময় লাগে। এটা ওভারনাইট তো পরিবর্তন হয় না, কিন্তু সম্প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, হয়তো গতিটা ধীর কিন্তু সম্প্রসারিত হচ্ছে। এবং সেখানে আমি মনে করি যে কৃষি সম্প্রসারণ বিভাগ তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেখানে যেই প্রযুক্তিটা লাগসই সেই প্রযুক্তিটা সেখানে সম্প্রসারণের জন্য তারা ভূমিকা রাখছেন। এবং সেজন্যই কিন্তু আজকে সামগ্রিকভাবে ফসলের উৎপাদন বাড়ছে। এবং আমরা দেখতে পাই যে সেটা উত্তরের কথা আমরা বললাম, আমরা বলেছি আমাদের দেশে 30টা EEZ আছে, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, কৃষি প্রতিবেশ অঞ্চল। তার মানে আমাদের এই ফসলি জমিগুলো 30 ধরনের। তার মানে 30টা EEZ-এ কিন্তু 30 ধরনের সমস্যা থাকতে পারে। আপনি যখন হাওড়ে যান, হাওড়ের প্রবলেম একরকম, দক্ষিণের সমস্যাগুলো একরকম, উত্তরের সমস্যা আর একরকম। হাওড়ের সমস্যা, তারা হাওড়ে ধান চাষ করে, চমৎকার ধান হয়, কিন্তু সমস্যাটা কি? ফ্লাশ ফ্লাড, হঠাৎ করে সীমান্তের ওপর থেকে পানি চলে আসে। যখন পানি চলে আসে ধানটা পরিপক্ক অবস্থায় থাকে, সব ডুবে যায়। তো সেখানে আমাদের প্রয়োজন ছিল একটি স্বল্প মেয়াদী জাতের। আমরা কিন্তু সেই স্বল্প মেয়াদী জাতগুলো উদ্ভাবন করেছি হাওড়ের জন্য। যে স্বল্প মেয়াদী জাত উদ্ভাবন করার কারণে 10 থেকে 15 দিন আগে এখন আমরা ফসলটা সংগ্রহ করতে পারি। এবং এটার সাথে দেখেন আরেকটা বিষয়, ওই যে মেকানাইজেশন, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে আমরা দ্রুত হারভেস্ট করে ফেলতে পারতেছি, যার ফলে হাওড়ের ফসলটা কিন্তু বিগত কয়েক বছর আর নষ্ট হয়নি। জি জি, আপনি আসলে ভালোই বলছিলেন যে হাওরের আসলে যে সমস্যাটা এটা আমরা ফ্লাশ ফ্লাডে দেখছি, কত মানুষের সব কিছু চলে যাচ্ছে। কিন্তু এই কম্বাইন হারভেস্টার বা এগুলা কি আমার প্রান্তিক যেই চাষি রয়েছে বা এই যে কৃষকরা রয়েছে তারা কি এটা ব্যবহার করতে পারছে? মানে তাদের এই সহজলভ্যতাটা কেমন আছে, যে এটা কি সবাই ব্যবহার করতে পারছে কিনা, বা আমাদের যেই রাস্তাঘাট যেভাবে রয়েছে সেইভাবে এটা কি যেতে পারছে কিনা, বা এটা কি ব্যবহারযোগ্য কিনা এখনই? হ্যাঁ, এটা একটা ভালো প্রসঙ্গ নিয়ে এসেছেন। এটি নিয়ে বিভিন্ন রকম মন্তব্য রয়েছে যে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়েছে সেটার কতটা সদ্ব্যবহার হচ্ছে। তো এই অ্যাসেসমেন্টগুলো করা দরকার যে আমি অনেক ভর্তুকি দিয়ে জনগণের টাকায় যে যন্ত্রপাতিগুলো কৃষকদেরকে দিলাম সেটা যথাযথ জায়গায় রয়েছে কিনা, যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, আসলেই কৃষকের কাজে লাগছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। সেটি হয়তো একটি মূল্যায়ন করা যেতে পারে, কিন্তু এটি যদি ব্যবহার করা হয় কিন্তু তার সুফল কিন্তু পাওয়া যাবে।
জি জি, আপনি আসলে খুব দারুণভাবে বলছেন। আসলে আমাদের আমরা উপকূলের কথা শুনছি, উপকূলে লবণ সহিষ্ণু অনেকগুলো জাতের কথা আপনি বলছিলেন। এই লবণ সহিষ্ণু এই জায়গায় যেই পরিমাণ কাজ হয়, সেইভাবে আমরা উত্তর অঞ্চলের যেই জায়গাটা রয়েছে, এই জায়গায় কিন্তু ওইভাবে খুব ভ্যারাইটিগুলো মানুষ যে চাষ করছে বা চাষাবাদ করছে, এটা কিন্তু আমরা খুব একটা বেশি শুনতে পাই না। তো আসলে এই দুইটা জায়গার পার্থক্যটা কি? আমরা উপকূলে দেখা যাচ্ছে লবণ সহিষ্ণু যেই ধানগুলো ওইগুলো ব্যবহার করছি, আপনি হচ্ছে তরমুজের কথা বলছিলেন, তারপরে হচ্ছে সূর্যমুখীর কথা বলছিলেন। সেই হিসেবে কিন্তু উত্তরবঙ্গে এখনো মানুষ কিন্তু ধান এবং আলু এই দুইটাতেই মোটামুটি একটু বেশি থাকছে। মানে এই জায়গায় বাধা কি মনে করেন আপনি, বা কি করতে পারেন? উত্তরাঞ্চলে দুটো ঘটনা ঘটেছে। ওখানে মূলত শাকসবজির জন্য খুবই প্রসিদ্ধ, পাশাপাশি হলো ফল চাষটা বেড়েছে। বিশেষ করে আম, লিচু থেকে শুরু করে পেয়ারা, অনেক ধরনের ফল চাষ কিন্তু সম্প্রসারিত হয়েছে। বাণিজ্যিক ফল বাগান যেগুলোকে আমরা বলে থাকি, সেখানে কিছু কিছু এলাকায়, উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় একটি সমস্যা রয়েছে, মাটি হলো অম্লীয়। সেখানে অম্লতা দ্রুত ডেভেলপ করে, সেজন্য সেটাকে ডলোমাইট দিয়ে মাটিকে নিউট্রাল করতে হয়, ডলচুন দিয়ে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো পানির প্রাপ্যতা। কিছু কিছু এলাকা রয়েছে, বরেন্দ্র অঞ্চল আপনি জানেন, সেখানে পানির প্রাপ্যতার একটি বিষয় রয়েছে। পানি ছাড়া তো আর ফসল করা যায় না, যে কোনো ফসল করতে হলে পানি লাগবে। আমরা এবার যেমন লক্ষ্য করলাম যে আমাদের কৃষক ভাইরা গত বছর আলুতে ভালো লাভবান হয়েছে। সারা বছরই কিন্তু আলুর দাম অনেক বেশি ছিল, যার ফলে এবার সবাই আলু চাষে বিনিয়োগ করেছেন। এবং এমনও আমরা লক্ষ্য করেছি যে অনেক কৃষক রয়েছে এবার এক মৌসুমে দুবার আলু করেছেন। একবার আগাম করেছেন এবং আলুটা একটু ম্যাচিউর হওয়ার আগেই, পরিপক্ক হওয়ার আগেই দাম বেশি পাওয়ার জন্য উনি বিক্রি করেছেন, দ্বিতীয়বার আবার আলু করেছেন। এটা কিন্তু আমাদের ফসল বিন্যাসে একটি নতুন মাত্রা, যেটা আমরা খেয়াল করি না যে রবিতে দুইটা ফসল হবে। এই বছর বৃষ্টিপাত না হওয়ার কারণে, আবহাওয়া অনুকূলে থাকার কারণে দুবার ফসল হয়েছে রবিতে। কিন্তু এর পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে, রবি মৌসুমের ফসলটা সম্পূর্ণই হলো ভূগর্ভস্থ পানির সেচ নির্ভর যে চাষাবাদ পদ্ধতি। তার মানে আমি দুবার ফসল যখন করব, তখন কিন্তু আমার মাটির নিচ থেকে দুবার পানি উত্তোলন করলেন, পানিটা সেটার আবার একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে কিনা সেটিও আমাকে খেয়াল রাখতে হবে। তরুণরা কিভাবে এগিয়ে আসতে পারে, তারা কিভাবে আমাদেরকে এই অভিঘাত মোকাবেলায় কৃষিতে সহযোগিতা করতে পারে, বা বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের মাধ্যমে তারা কিভাবে আমাদের সহায়তা করতে পারে, এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের বলেন। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের কৃষির যে পর্যায়টিতে রয়েছি বাংলাদেশে, এটিকে আমরা বলি রূপান্তরের কৃষি। আমাদের আগে খোরপোশ কৃষি থেকে এখন আমরা কিন্তু বাণিজ্যিক কৃষিতে উত্তরণ করেছি। এখন আমরা স্বপ্ন দেখি যে রপ্তানিমুখী কৃষিতে আমরা যাব। আমার যে আজকের যে বাংলাদেশের কৃষি পণ্য, সেটি আন্তর্জাতিক বাজারে বিক্রি হবে, মেন স্ট্রিম মার্কেটে, সেই স্বপ্নটি দেখি। এবং এই স্বপ্নের কারিগর যারা হলেন আমাদের আজকের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা, যারা শিক্ষিত, ইউনিভার্সিটি সহ স্কুল পড়াশোনা শেষ করে তারা আবার কৃষিতে ফেরত এসেছেন এবং কৃষিতে তারা বিনিয়োগ করেছেন। তারা বলেন যে আমরা কৃষি উদ্যোক্তা, এবং তাদের সকলেরই কৃষি প্রজেক্ট রয়েছে। কারো হয়তো বা গবাদি পশুর প্রজেক্ট, কারো মাছের প্রজেক্ট, কারো হয়তো ফল বাগান রয়েছে, অথবা কেউ হয়তো বা বিভিন্ন ধরনের মিক্সড গার্ডেনিংও করেন, বিভিন্ন ধরনের চাষাবাদের সাথে সম্পৃক্ত। তো এখানে যে বিষয়টি ঘটেছে সেটি হলো যে এখানে আমাদের একটি সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে। আমরা দেখেছি যে কোনো প্রযুক্তি এই তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তারা খুব সহজে গ্রহণ করেন, এবং তারা সেখানে বিনিয়োগ করার সক্ষমতাও তাদের রয়েছে, আর্থিক সক্ষমতা তাদের রয়েছে। মানে এটা যে আসলে গরিব মানুষের চাষাবাদ ছিল কৃষি, বা এটা কি এখন ওইভাবে নাই নাকি? ওটা আছে, প্রান্তিক মানুষজন কৃষির উপরেই নির্ভরশীল। কৃষি এদেশের মানুষের জীবন জীবিকা, এখান থেকে এটা থাকবেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সক্ষম, অর্থনৈতিকভাবে কিছু সচ্ছল মানুষ, তারা, আমরা কোভিডের পর থেকে এটাকে বেশি খেয়াল করেছি, হয়তো বা অন্যান্য সেক্টরে থেকে কৃষি লাভজনক, কিছুটা লাভজনক হওয়া অথবা সম্ভাবনা থাকায় তারা কিন্তু এখানে নতুন করে বিনিয়োগ করছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন অনেক সমাজের প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন যারা একটা পেশায় সংশ্লিষ্ট, তারাও কিন্তু ওই পেশার পাশাপাশি একটা কৃষি প্রজেক্ট করছেন তার গ্রামের বাড়িতে, তার নিজের এলাকায়। এটা তার রুটটা তো কৃষি, আমরা সবাই তো ওই রুট থেকে আসা, ওই কৃষির প্রতি একটা টান, একটা নিবিড় টান সবাই কিন্তু অনুভব করে না। সবাই কিন্তু, আমরা এখন ওই যে ঢাকা শহরে আমরা দেখি যে সে তার বাড়ির ছাদে একটু করছে, কৃষি করছে, মানে সে হয়তো জি জি বাড়িতেও করছে, কারণ কি সে মনে করছে ওইটা একটু মানে অর্গানিক হবে বা ওইটা ভালো হবে, নিরাপদ হবে। তো এখন আমরা এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যেই কৃষিগুলো আমরা বলছি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো কি কোনোভাবে আমাদের ইনডোরে নিয়ে আসা বা এইভাবে কি কোনো কিছু কি কেউ করছে কিনা, বা এইভাবে কি ঝুঁকিটা কিছু কমানো যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো
আপনি দেখেন যে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখানে 6 মাস 8 মাস তো বরফ পড়ে, তো তারা ফসল করে না, তারা কৃষি করে না, তারা সেখানে তাদের নিজস্ব প্রযুক্তি তারা ডেভেলপ করেছে, গ্রিন হাউস। সেই গ্রিন হাউসের ভিতরে সব ধরনের ফসলই কিন্তু তারা উৎপাদন করে, আবার তারা রপ্তানিও করে। আমরাও খেয়াল করেছি যে আমাদের এখানে যে হঠাৎ করে বর্ষা চলে আসে, হঠাৎ করে ঝড় বাদল হয়, হঠাৎ করে তাপমাত্রাটা বেড়ে যায়, সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমাদের এখন দেখেন পলিশেড হাউস ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। আমাদের সিলেট অঞ্চলে আমরা দেখি যে সামার টমেটো, গ্রীষ্মকালীন টমেটো, পলিশেড দিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছে এবং অনেক ভালো দাম। ওনারা 80 টাকা 90 টাকা 100 টাকার নিচে বিক্রি করে নেয় কেজি গত বছর। যেই টমেটোটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করতাম সেটি কিন্তু এখন আমরা নিজেরা উৎপাদন করি। আপনি যদি কখনো যশোরে যান, গদখালিতে, পানিসারানে অথবা নাবারণে, সেখানে দেখবেন যে এই শেড দিয়ে ফুল চাষ হচ্ছে এবং আগের গোলাপ ছিল এতটুকু, এখন গোলাপ হয় এত বড়। তাহলে কি এই যে আধুনিক প্রযুক্তি, এগুলি তো আধুনিক। জি জি, মানে এখন এগুলাই কি তার কি আগের চেয়ে লাভ বেশি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। আমি আজকেই আমি একটা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছি যে এই সময়ে তো ড্রাগন ফল থাকার কথা না। আমাকে মডার্ন এগ্রোর মিজান ভাই ঝিনাইদহ কালীগঞ্জে, উনি ড্রাগন ফল পাঠিয়েছে, এক একটা ফল এত বড় বড়। ওনার বাগানটা আমি ভিজিট করেছিলাম 2 মাস আগে এবং আমরা গিয়ে দেখেছি ওখানে মাঠের পর মাঠ, রাতের বেলা শুধু লাইট জ্বলে ড্রাগন বাগানে। জি, আপনি যেহেতু এই ড্রাগনের কথা বলছিলেন, তো আমরা আসলে একটু অফ টপিকই হয়ে যাবে যে ড্রাগন যেটা বেশি বড় সেটাকে আমরা বলি যে টনিক দিয়ে এটাকে বড় করে ফেলেছে। টনিক হচ্ছে না, এখন ওনারা থিনিং এর মাধ্যমেই করেন। মানুষ এখন সচেতন, কারণ ওখানে 10টা ফল থাকলে 3টা 4টা ফল ফেলে দেন, 4টা ফল রাখেন, তখন এমনিতেই বড় হয়। আর চাষাবাদ প্রক্রিয়ার মধ্যে এখন পরিবর্তন এসেছে, আধুনিক প্রযুক্তি। ওনারা শেড নেট ব্যবহার করেন, নিচে ড্রিপ ইরিগেশন দেন, রাতের বেলা লাইট জ্বালানো থাকে, যার ফলে এই অফ সিজন এখন কিন্তু ড্রাগন থাকার কথা, এখনও ড্রাগন ফল হয় ভালো সাইজের, এখন কিন্তু তারা ভালো দাম পান। এই যে অমৌসুমে ফসল উৎপাদন করে লাভবান হওয়া, এটা কিন্তু এই তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তারাই করেছেন এবং সব জায়গায়, ওই দক্ষিণ বলেন উত্তর বলেন সকল জায়গায় তারা এই অপরচুনিটিগুলো খুঁজে বের করেছেন এবং সেটাই কিন্তু আমাদের কৃষিতে একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সব সময় কিন্তু আমরা এখন ফসল পাচ্ছি, সব সময় ফল ফলাদি পাচ্ছি। জি, আমরা আসলে 12 মাসই দেখি টমেটো এখন সব সময় পাওয়া যায়, যদিও দাম বেশি। তো আমার কাছে মানে বা আমাদের সকলেরই একটা জিনিস মানে চিন্তা যে এই যে কৃষক কিন্তু দামটা পাচ্ছে না, যে আমরা হয়তো বা জলবায়ু পরিবর্তনের কারণে তারা একভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ফসল যেভাবে হচ্ছে না, এর পাশাপাশি দেখা যাচ্ছে কি সে দামের দিক থেকেও সে পিছিয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসলে তাকে কি কোনোভাবে এই যে শহরের যেই সুপার মার্কেট আছে বা যেই জায়গায় বেশি দামে বিক্রি করতে পারে, এইটা করার জন্য আসলে কি কোনো মানে ব্যবস্থা করা যেতে পারে কিনা সরকারের পক্ষে, বা যদি তরুণ উদ্যোক্তারা যদি এটাকে কাছে নেয়, তাহলে আমরা আসলে মূলত বলতে চাচ্ছি যে কৃষক যে লসের সম্মুখীন হচ্ছে শস্য কম হওয়ার জন্য, এই জায়গাতে যে সে যদি বেশি দামের কিছু বিভিন্ন ধরনের ফসল এইগুলা করার ফলে সে লাভবান হতে পারে, পাশাপাশি সে ন্যায্য দামটা পায়, এইটার জন্য আপনার পরামর্শ কি থাকবে? এখন এখানে দুটো বিষয় রয়েছে। একটি বিষয় হলো জলবায়ু পরিবর্তনে কৃষি সংকটে থাকবেই, সব সময় থাকবে। সেখানে আমরা বলেছি যে ক্রপ ইন্স্যুরেন্স, আপনি শস্য বীমার কথা জানেন, যে এই ধরনের ভালনারেবল এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় শস্য বীমা কার্যক্রম চালু করতে হবে, যাতে কৃষকের ফসলটি নষ্ট হলেও সে একটি ক্ষতিপূরণ পায়, যাতে পরের বার সে আবার ফসল ফলাতে পারে। সেটি একটি দিক, এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বাংলাদেশে, কিন্তু এটি এখনও সফলভাবে বাস্তবায়িত হয়নি। 2 নম্বর যে বিষয়টি আপনি বলেছেন ফসলের দামের বিষয়টি, যেমন আলুর দামটা কমে গিয়েছে, কারণ উৎপাদন বেশি হয়েছে আর আমাদের চাহিদা কম, উৎপাদন বেশি, যার ফলে দামটা পড়ে গিয়েছে। এখন আমরা বলেছি যে ফসলগুলো উৎপাদন বেশি হয়, ফুলকপি বলেন, আলু বলেন, বাঁধাকপি, সেগুলো রপ্তানিমুখী কৃষিতে আমাকে যেতে হবে এবং রপ্তানিমুখী কৃষিতে যেতে হলে আমাকে তখন উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে ফসল উৎপাদন করতে হবে, না হলে এক্সপোর্ট মার্কেটের যে চাহিদা, সে চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। জি জি, প্রফেসর নোমান ফারুক, নিশ্চয়ই আপনি যে গ্যাপের কথা বলছিলেন, অন্য কোনো একটা প্রোগ্রামে আপনার কাছ থেকে আমরা গ্যাপ কিভাবে আমরা আসলে এই প্রান্তিক পর্যায়ে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। শুধু দর্শক, ফার্মার্স নেটওয়ার্ক আজকে এই পর্যন্তই। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো একটা বিষয় নিয়ে। আমাদের সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা।
Powered by Krishibit Group.